প্রিয় সুধী, প্রিয় শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা যে যেখান থেকেই দেখছেন চিন্তার নাভি পর্ব 10, সকলকেই প্রাণ ঢালো অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে চিন্তার নাভি পর্ব 10-এ আছে দুপুর রাতে তাসুর সাথে মেহেদী হাসান, একজন উদীয়মান কবি এবং ভাবুক মানুষ। কবিরা তো সবসময় ভাবুক হয় এবং তাকে দেখেই বোঝা যাচ্ছে তার নন্দন তত্ত্ব বা পরিমিতি জ্ঞান, আলোকসজ্জা এবং তার পরিপাটি চেহারা, এটা আমরা দেখতেই পাচ্ছি। খুবই মিষ্টি একজন, দেখতে যেমন মিষ্টি, কবিও সেরকম খুবই মিষ্টি। তো যাই হোক, তার সাথে অনেক কথাবার্তা হবে, তার সাথে বিভিন্ন আলাপচারিতা হবে, তার শৈশব, স্মৃতিচারণ, রোমন্থন নিয়ে কথা হবে তার দর্শন নিয়ে, কথা হবে তার প্রেম, অপ্রেম, কিংবা পাওয়া না পাওয়া, বিভিন্ন ধরনের আলাপ হবে, আড্ডা হবে আর কি। তো যাই হোক, কবি কণ্ঠে কবিতা পাঠও শুনবো, তার পছন্দ অপছন্দ শুনবো। তো আর কালক্ষেপণ করছি না, আপনারা যারা যুক্ত হয়েছেন আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। আমরা চলে যাচ্ছি কবির কাছে। মেহেদী হাসান কবি, আজকের আয়োজনে সকল শ্রোতা দর্শকদের সাথে আপনার কুশল বিনিময় করুন। আচ্ছা, প্রথমে তানভীর ভাইকে ধন্যবাদ, তানভীর স্বরূপ ভাইকে এত সুন্দর একটি আয়োজন কন্টিনিউ করার জন্য। যে করোনাকালীন কবিতা নিয়ে তো কাজ খুব বেশি মানুষ করে না, কবিরাই করে। আপনি কবি, আপনি এরকম একটা কাজ কন্টিনিউ করে যাচ্ছেন। আপনার প্রোগ্রামগুলো দেখতাম, ভাবতাম যে এত চমৎকার করে একটা মানুষ কন্টিনিউ করে যাচ্ছে কবিতা নিয়ে, অবাক হইতাম। তো আজকে আপনি আমাকে অতিথি হিসেবে আমন্ত্রণ করছেন, এটা বেশ ভালো লাগছে যে দু চারটে কথা, আমার কথাগুলো শেয়ার করার জন্য আপনার এখানে আপনার সাথে আড্ডা দিতে এই দুপুরটাতে যুক্ত হতে পেরেছি, এটা বেশ ভালো লাগছে। আহ, আর দর্শক যারা যুক্ত হচ্ছেন বা হবেন তাদেরকে আহ, প্রথমেই ধন্যবাদ দিয়ে রাখি যে মূল্যবান সময় ব্যয় করে আমার কথাগুলো শোনার জন্য, আসার জন্য। ধন্যবাদ কবি মেহেদী হাসানকে। যাই হোক, আমি কথা দীর্ঘায়িত করব না। আমরা কবির কাছ থেকে আজকে প্রচুর প্রচুর গল্প শুনবো, দর্শন শুনবো, কবিতা শুনবো। আজকের আকর্ষণ তিনি। চেষ্টা করব যদ্দূর পারি তার চিন্তার নাভিকে উদ্ধার করার, যেটা আসলে এই চিন্তার নাভির আয়োজনে যেটা করার চেষ্টা করি। যদিও 1 ঘন্টায় একটা মানুষের, একটা কবির সম্পূর্ণটা তুলে ধরা সম্ভব নয়, তবে আমরা একটা সারাংশ তুলে ধরার চেষ্টা করব। যাই হোক, আমরা কবির কাছে প্রথমে একদম গোড়ায় চলে যাব। আমাদের একটু সিরিয়ালি আমরা কাজটা করি বা আড্ডাটা মারি, এটা আপনারা দেখেছেন। আমরা কবির স্মৃতিতে চলে যাব, শৈশবের স্মৃতি সম্বন্ধে আমরা একটু জানতে চাই কবি। আর ফাঁকে আমি একটু ব্যাক স্টেজে কিছু টেকনিক্যাল কাজ সারি। শুরু করুন আপনি। আচ্ছা, শৈশবের কথা যদি বলতে হয়, যদি বলতে যাই, তাহলে বলতে হবে যে আমার যে শৈশবের সময়টা, সেটা ওই 90 পরবর্তী যে সময়টা ছিল। আমার জন্মের সাল তো 94 সালে। তো দেন বড় হওয়া, স্কুলে ভর্তি হওয়া 2000, প্রাইমারি স্কুলে ভর্তি হওয়া 2001 সালে। তো ক্লাস ওয়ান ওখান থেকে শুরু, এক থেকে শুরু। তো তখনকার স্মৃতি বলতে তো ওই সময় স্মৃতিটা হচ্ছে গিয়ে, ছোটবেলার স্মৃতি অনেক অনেক স্মৃতি আর কি মনে থাকে না, এটা হয়, মনে থাকে না মানুষের। তো সেভাবে উল্লেখযোগ্য স্মৃতি, ওই বয়সটার স্মৃতি আহ সেভাবে বলার মতো কোনো স্মৃতি খুঁজে পাচ্ছি না আপাতত। তো শৈশব গেল, শৈশব শৈশব যাওয়ার পরে আহ কৈশোর আসলো, স্কুলে ভর্তি হলাম, হাই স্কুলে ভর্তি হলাম। আমাদের এখানে বিখ্যাত স্কুল কেমলুদ্দিন ইনস্টিটিউশন, সেখানে আমার ষষ্ঠ শ্রেণী থেকে এসএসসি পর্যন্ত পড়াশোনা করছি। তো লেখালেখির যে স্পেসে শুরু, যেখানে আমার মূলত লেখালেখির হাতের খড়ি, সেটা মূলত স্কুলে ওঠার পরেই আর কি। স্কুলের বেশ পড়াশোনা করতাম, বেশ পড়তাম আর কি। বইয়ের ভাঁজে কবিতার বই, গল্পের বই নিয়ে পড়তে গিয়ে অনেকদিন মায়ের হাতে মার খাইছি। সেই মারের হিসেব নাই আর কি, কত বকাঝকা যে শুনছি, তার হিসেব আর কি বলে বোঝানো যাবে না। তো লেখালেখির আচ্ছা। যে শুরুটা, ইন্সপিরেশন, ওই হুম। পড়তে 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 যখন এক পর্যায়ে মানে দেখলাম যে ভালো লাগে, লিখতেছি, লেখকের লেখা পড়তেছি, ভালো লাগতেছি, গল্পের বই পড়তেছি, কবিতার বই পড়তেছি। তো এইভাবে এক পর্যায়ে লেখার জন্য আগ্রহ আসে। এবং এই সুযোগটা, বিশেষ করে যে সুযোগের বিষয়টা,
সেটা আমার দেয় আমার স্কুল ম্যাগাজিন। অনেক লেখকেরই লেখা শুরু হয় স্কুল আচ্ছা ম্যাগাজিন থেকে, তো আমার আচ্ছা আমারটা স্কুল ম্যাগাজিন থেকে শুরু। তো আমাদের এই স্কুলের ম্যাগাজিন বের হতো, প্রত্যেক বছর বের হতো। তো এসএসসি পূর্ববর্তী যে বছরটা, আহ, দশম শ্রেণীতে যখন উঠি, তখন আর কি এক লেখা আহ্বান করা হয়, স্কুলে লেখা আহ্বান করা হয়। তো আগে পড়তাম, গল্প কবিতা পড়তে পড়তে নিজের ভেতরে একটা ওই যে আহ পড়তে পড়তে ভিতরে একটা ভাব থাকে না, তো ওই লেখারও একটা ভাব ছিল। দু চার লাইন লেখার চেষ্টা করতাম। তো প্রথম লেখা দিল স্কুল ম্যাগাজিনে। লেখাটা ছিল প্রিয় শিক্ষক। ওই আনপড়া একটা লেখা ছিল, সেই বয়সের আনপড়া কবিতা, হ্যাঁ হ্যাঁ, আসলে এই আর কি। সূচনাগুলো এরকমই হয়। এটা হ্যাঁ, নিয়ে দুশ্চিন্তা বা লজ্জা পাওয়ার কিছু নেই। সূচনাগুলো হ্যাঁ, এভাবেই হয়, একভাবে না হ্যাঁ, একভাবে শুরু তো হয়, শুরুটা তো হুম, দরকার। শুরু হয়েছে সেটাই। বিধায় কিন্তু আজকে আমরা কবি মেহেদী হাসানকে পেয়েছি, যার হ্যাঁ, একটি কাব্যগ্রন্থ আছে চমৎকার এবং তিনি লিখে চলছেন, ভাবছেন। তিনি একজন উদীয়মান কবি। এই যে ব্যাপারটা, এটা তো আমরা পেয়েছি, ওই শুরুটা হয়েছিল, ওই আনকোরা সূচনাটা বা প্রারম্ভটা হয়েছিল বলেই। তো যাই হোক, মোটামুটি তার শৈশব তিনি বা ভাষা এ কারণে হয়তো ওভাবে রোমন্থন করতে পারলেন না। কৈশোরকে মোটামুটি তুলে ধরলেন কিভাবে সাহিত্য বা কবিতা প্রেম বা লেখালেখি প্রেমটা শুরু হলো। তো যাই হোক, কবির সাথে আরো বিভিন্ন বিষয়ে আলাপ হবে। আর যে বিষয়টা, আমরা প্রথমেই তার বইয়ের ব্যাপারে একটু কথা বলে আসি, তারপরে আমরা একটু মজার টপিকে যাব। আমাদের প্রেম প্রীতির টপিক থাকে, কারণ কবির জীবনে অসংখ্য অসংখ্য প্রেম থাকে, সেসব গল্প আমরা শুনবো। কবি, আপনার বই কটা আছে, বা প্রথম বই কবে বেরিয়েছিল বাজারে, আমরা একটু জানতে চাই, এবং কোথায় পাওয়া যাবে কেউ যদি নিতে চায়। আচ্ছা। প্রথম বইয়ের ব্যাপারে, প্রথম বইটার করার গল্পটা বলি। কি কি করে প্রথম বইটা করার জন্য আমি আগ্রহী হলাম, কিংবা মানে সামনে এগোলাম বইটা নিয়ে, সেই গল্পটা থেকে শুরু করি। তো বই করার চিন্তা ছিল না। গত বইমেলাতে আমি প্রথম বইটা প্রকাশিত হয়েছে বাবুই প্রকাশন থেকে, পাঁচ আঙ্গুলের পান্ডুলিপি বইটা। এই হচ্ছে, এটা হচ্ছে আমার প্রথম বই, পাঁচ আঙ্গুলের পান্ডুলিপি নাম। তো গত 2000 বইমেলা 2020-এ এটা প্রকাশিত হয়েছে। তো প্রথম বই করার গল্প যদি বলি, বই করার কোনো চিন্তা ছিল না যে বই করব। আমার লেখালেখি কন্টিনিউ করি, এই অনলাইনে বিভিন্ন ব্লগে লিখতাম কবিতা, বাংলা কবিতা .com, তারপর তারুণ্য.com, সব এরকম কি বিভিন্ন ব্লগে লিখতাম, প্লাস ফেসবুকেই সীমাবদ্ধ ছিল। আর লেখার জায়গাটা আহ, শখের জায়গা থেকেই লেখালেখি। আহ, কখনোই মানে প্রফেশনালি লেখালেখির চিন্তা ছিল না, বা এখনো নাই। লেখাটা মূলত প্যাশনালি লিখি। তো প্রথম বইটা একভাবে বলতে গেলে আমার খুব ক্লোজ ফ্রেন্ড, যার কথা না বললেই নয়, প্রিন্স মাহমুদ, ওর এবং আমার, এই আমার মঠবাড়ি উপজেলার এর বর্তমান ইউনোর আগে যিনি ইউনো হিসেবে ছিলেন, সরফরাজ সাহেব, জনাব জিএম সরফরাজ সাহেব, তার একভাবে তাদের এই প্রিন্স মাহমুদ এবং জিএম সরফরাজ সাহেব দুজনার ফোর্সেই বইটা করা। তারা একভাবে আমাকে চেপে ধরলো যে বই করতে হবে। আমার বিশেষ করে এতটা নিয়ত ছিল না যে 2020 বইমেলায় বই আসবে, বা মানে হুট করে এরকম বই করে ফেলবো। তো তাদের প্রচেষ্টা একভাবে বইটা করে ফেললাম। গত বইমেলায় আমার প্রথম বই প্রকাশিত হলো, বইয়ের নাম পাঁচ আঙুলের পান্ডুলিপি। এটাই। সৌরভ ভাই। আচ্ছা, তো যাই হোক, হ্যাঁ, পাঁচ আঙ্গুলের পান্ডুলিপির গল্প আমরা হ্যাঁ, শুনছিলাম, খুবই ভালো হ্যাঁ, লাগছে। আমাদের সাথে দেখছি আমার এক খুবই প্রিয় বড় আপা সুবর্ণা আরফিন আপা লিখেছেন শুভ কামনা। ধন্যবাদ আপা, এত রাত জেগে আপনি দেখছেন। ভালোবাসা রইলো। আমরা শুনছি কবির গল্প, আমরা শুনছি কবির দর্শন, আমরা শুনছি কবির বইয়ের গল্প। তো যাই হোক, বইয়ের গল্প কখন কিভাবে বের হলো এবং সেটাও শুনতে পেলাম। আমি আশাবাদী, এই যে শখের বশে আর কি কবিতাটা শুরু হয়েছে, বা তিনি এখনো বলছেন প্যাশন, এটা যেন নেশায় পরিণত হয়, এটাই কামনা করি। আর ওই যে কবিতা নিয়ে না যে কথাটা, কবিতা আপনার, যাকে খায় আপদ হ্যাঁ, মস্তক খায়,
তো আপাদমস্তক আপনাকে খায়। কবিতা বোধহয় আপাদমস্তক খেয়ে ফেলেছে, আপনি চাইলেও খেয়ে ছাড়তে নিয়েছে, পারবেন খেয়ে না। নিয়েছে। হ্যাঁ। তাহলে তো আর কথাই নেই। তো যাই হোক, আমরা আরো বিভিন্ন প্রসঙ্গে আসবো, আমাদের বইয়ের প্রসঙ্গে আমরা একটু মজার প্রসঙ্গে আসি। কবির জীবনের প্রথম প্রেম বিষয়ক গল্প শুনতে চাই, কখন কিভাবে হয়েছিল, সেটা একতরফা দুই তরফা যে কোনো কিছু হতে পারে, আমরা শুনতে চাই। আচ্ছা, আহ, শুরুতে এই প্রশ্নের শুরুতে আপনাকে যে কথাটা বলতে চাবো, দর্শকদের উদ্দেশ্যে যেটা বলবো সেটা হচ্ছে রবীন্দ্রনাথের ভাষায় বলবো যে সহজ কথা কইতে আমায় কহ যে, সহজ কথা যায় না বলা সহজে। আসলে বিষয়টা খুব সহজ, প্রশ্নটা খুব সহজ, বাট মানে এই প্রশ্নের উত্তর আহ, সহজে দেয়া যায় না, সহজ করে বলার মতো অনেক অনেক সময় অনেক অনেক পরিস্থিতি থাকে না। তবুও যেহেতু আজকে হ্যাঁ, চিন্তার ঠিক নাভি, আছে। হুম হুম চিন্তার হুম হুম নাভিতে যেখানে কবিদের নাভি নক্ষত্র খুঁজে বের করা হয়, তানভীর স্বরূপ সেটা করে থাকেন। তো হুম। সেই ক্ষেত্রে যেহেতু বলতে হবে, আহ, প্রথম প্রেম বা প্রথম ভালো লাগা, প্রেম বলা যায় না এটাকে, ভালো লাগা বলা যায়। তো তখনও এই কবিতা লিখছি, 2010-এ কবিতা লিখছি ওই সময়টায়, পুরোপুরি কবিতা নিমগ্ন না এই সময়টায়। তো প্রথম ভালো লাগার যে বিষয়টা, ক্লাসমেট কে ভালো লাগলো, তো ওটা প্রেম ছিল না, শুধু ভালো লাগা পর্যন্ত ছিল আর কি। আমার ভালো লাগছিল, মানে একতরফাও যাকে বলা যায়। তো ওখানে হ্যাঁ, কখনো প্রেম একতরফা। সেম, প্রেম সেম হয় না। তো জীবনে প্রেম আসতে আসতে অনেক সময়, অনেকটা সময় পার হইতে, অনেক আচ্ছা দিন আচ্ছা। তো পারে অবশেষে তারপর কি প্রেম আসতে। প্রেমের দুই তরফা প্রেমের দর্শন পেয়েছেন তো কবি, এতটুকু না তো না না জানতে না পারি না না নাকি? না না, সে ওই দর্শন ওই এখনো হয়নি? ওইটা হয় নাই। এখনো এখনো মানে বলছি ওই প্রথম ওইটা হয় না। হ্যাঁ ওখানে হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একতরফাই ছিল। ওটা তো ব্যর্থতা, শেষ, ওটা ব্যর্থতা, হ্যাঁ। শেষমেশ এমন হয়েছে যে সেই মেয়ের আরেকটা ছেলের সাথে অ্যাফেয়ার হয়েছে, এবং সেটা আমি করাই দিছি, আমি নিজে করাই দিছি। কি দুঃখজনক ব্যাপার, এই নিজে হাতে একটা ব্যাপার, মানে সিনেমাটিক ব্যাপার, যাই হোক, হ্যাঁ। হ্যাঁ তারপরে? হ্যাঁ। তো এই এই আর কি, এইভাবে গেল। কলেজে ভর্তি হলাম, কলেজ জীবন চলে আসলো। তারপর কলেজে উঠে পুরোপুরি আহ কলেজের জীবনটা গেল, স্কুল জীবন পাড়ানোর পরে কলেজ জীবনটা গেল সাংস্কৃতিক কার্যক্রমগুলো নিয়ে। স্থানীয় আমাদের পাঠাগার আছে, মঠবাড়িয়া শেরে বাংলা সাধারণ পাঠাগার, সেইখানে যাবতীয় কার্যক্রম নিয়ে গেল। আহ, এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে কাজ করতে করতেই কলেজ জীবনটা পার হয়ে গেল। মানে ওই সময়টা আর প্রেমের চিন্তা বা প্রেম করতেই হবে এরকম চিন্তা ছিল না, তখন মোটামুটি কবিতা নিমগ্ন আমি, লিখতেছি লিখতেছি তখন খুব আনন্দ থেকে লিখতেছি, মানুষ গ্রহণ করতেছে। প্রথম হ্যাঁ প্রথম যে হ্যাঁ। লেখার সময়টা, তখন তো এখন যে খুব সহজে লিখতে পারে, যে বাংলা লেখা যায় ফেসবুকে সহজে, বা খুব সহজে মানুষের কাছে রিচ করা যায়, ওই সময়টা আমাদের সময়টা এমন ছিল না যে আমরা লিখতাম, বিভিন্ন সাইট থেকে বাংলা কনভার্ট করে লিখতে হতো, বাংলাদেশে লিখে সেটা বাংলায় কনভার্ট করে লিখতে হতো। আমাদের অ্যান্ড্রয়েড ফোন সহজলভ্য ছিল না, স্যাম্বিয়ান ফোন ব্যবহার করতাম আমরা তখনকার। আপনি তো তখনকারই মানুষ, হুম হুম বুঝবেন এই হুম। না, বিষয়গুলো। আমি তো এই আর বিষয় আমার আমার সময় তো আরো ফোন শুধুমাত্র ওই যে হ্যাঁ বড় বড় ফোন ছিল, পরে তো অনেক হ্যাঁ বড় আপনি, হওয়ার পরে হ্যাঁ হ্যাঁ ফোন আসলো, এই যে এরকম ওই যে ইসের, আমার মনে আছে যে হাওয়াই ফোন থেকে ওঠার পরে এই যে সিমেন্সের ফোন আসা ধরলো। হুম তখন হুম আমরা আর কি ফোন নিলাম, হ্যাঁ। হুম হুম। বলুন। তো এমন করতে করতে ওই লেখার বিষয়টা হচ্ছে, আহ, তখন তো ছোট ছোট লিখতাম, মানুষ পছন্দ করতো। এই লিখতে 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 সময়টা পার হয়ে গেল, তখন ইন্টারমিডিয়েট কখন দিলাম, তারপর স্নাতক লেভেলে চলে আসলাম। তো এর মধ্যে আর এই যে প্রেম ভালোবাসার বিষয়গুলো কাজ করে না। তার মধ্যে অনেকে পছন্দ করছে, অনেকে প্রেমের আহ্বান নিয়ে চলে আসছে, কাছে আসছে। হ্যাঁ বাট হ্যাঁ, না ওই কবির আসবে, ওই এরকম ওই আসবে। ওই প্রেমে নিমগ্ন হওয়ার বিষয়টা তখন আর হয়ে ওঠে নাই। তো না ওই আসলে ওই যাই হোক, প্রথম জীবনের সেই হ্যাঁ আবেগঘন, সেই যে কৈশোরের আবেগঘন হৃদয়, সেটা তো দিনে দিনে পরিপক্কতা লাভ করেছে, সুতরাং এখন হ্যাঁ হ্যাঁ অনুভূতির ব্যাপারগুলো তো পরিবর্তিত হয়েছে। তো যাই হ্যাঁ হোক, আশা করছি সেই অনুভূতি আবার বুকের ভেতরের সেই কিশোর অস্থিরতা যাকে আমি বলি, আবার জেগে উঠবে, মাঝ বয়সেও জেগে উঠবে, কারণ কবির হৃদয় এরকম, যখন তখন তার হৃদয়ে প্রেমে দোলা দেয়।
আমরা কবির জীবনের প্রেমের গল্প শুনছিলাম, শুনলাম তার জীবনের প্রেমের গল্প। আমরা এখন একটু অন্য টপিকের দিকে যাই, আবারও মজার গল্প করব বিভিন্ন ধরনের এরকম যেটাকে বলে স্ন্যাক্স, খাবারের সাথে যে স্ন্যাক্স বা পাতলা শুকনো খাবার বা জাঙ্ক ফুডটা মানুষ খুব মজা করে খায়, এইসব প্রশ্ন বা টপিক হচ্ছে জাঙ্ক ফুডের মতো ব্যাপার না। আমরা একটু আর একটু সিরিয়াস দিকে যাই, সেটা হচ্ছে রাজনীতি এবং ধর্ম। এটা বৈশ্বিকভাবেই আপনি বলতে পারেন, শুধু দেশ এটা আমি বলবো না, যে এই দুটো জিনিসকে আপনি একজন কবি হিসাবে কিভাবে দেখেন এবং সাহিত্যকর্মে বা কবিতায় তার প্রভাবটা আপনি কিভাবে রাখেন বা কতটুকু রাখা উচিত কি উচিত না, একটু জানতে চাই। আচ্ছা, রাজনীতি এবং ধর্ম, প্রথমে এটা তো সবার ব্যক্তিগত বিষয়। আপনি আহ ধর্ম পালন করবেন কি না, আপনি রাজনীতি করবেন না কি না না, পুরোটা ব্যক্তিগত সেই ব্যক্তিগত জায়গাতে অ্যাজ এ হ্যাঁ, কবি, কারণ প্রত্যেক হ্যাঁ, কবি তো কবির একটা, দর্শন। সবাই কবি হ্যাঁ, কিন্তু একটা আলাদা হ্যাঁ, সত্তা বা দর্শন থাকে, ওই দর্শনটা হ্যাঁ। জানতে চাই। আচ্ছা, আমার ধর্মীয় দর্শন যদি বলি, ধর্ম দর্শনের ক্ষেত্রে আমি পুরোপুরি বিশ্বাসী একজন মানুষ। আমি আমার ধর্ম বিশ্বাস করি, আমি চেষ্টা করি আমার ধর্ম জানার, আমি আমার ধর্ম মানার চেষ্টা করি। তো সেক্ষেত্রে কতটা আহ সফলভাবে মানতে পারি বা জানতে পারি তা জানি না, কিন্তু আমার সবসময় প্রচেষ্টা থাকে যে সঠিক তথ্যটি জানার পরে ওইটা আমি করব। আমি, আমার বাবা মুসলমান এই জন্য আমি মুসলমান সেটা না। আমি আমার ধর্ম পালন করব। আমি আমি জানবো যে আমার মুসলিম ধর্মে আমাকে কি বলা হয়েছে, বা আমার বাবা হিন্দু আমি হিন্দু সেটা না। আমার কাছে ধর্ম হচ্ছে এইভাবে যে আমি, আমার ধর্ম তো জীবন বিধান। তো আমি ধর্ম, আমার তো জানতে হবে এটা আমার জীবন বিধানে কি আছে, আমার জন্য কি নির্ধারিত করা হয়েছে আমার ধর্মে, সেটা যদি আমি জেনে না পালন করি, নাম না জেনে না মানি, তো সেটা তো মানে একটা ভুল হয়ে যাবে, একটা ভ্রান্তি হয়ে যাবে। সেক্ষেত্রে আমি বিশ্বাস করি এটা যে আপনি যদি ধার্মিক হন, তাহলে অবশ্যই আপনাকে ধর্ম জেনে পালন করা উচিত। না জেনে অন্ধবিশ্বাস যদি থাকে আপনার মধ্যে, যে যেমন শুনলেন যে আমরা শুনি না জাফর ইকবাল নাস্তিক, আমরা শুনছি, শোনার পরে একটা মানুষ জাফর ইকবালের বইটা পর্যন্ত পড়ে না, যে উনি কি লিখছে বা উনি কেন নাস্তিক সেটা জানে না, কিন্তু এই যে বক ধার্মিক যারা আছে তারা কি করবে, শোনার সাথে সাথে আপনার জাফর ইকবাল নাস্তিক, ওর ওরে কতল কর, ওর কল্লা ফালাই দে, এরকম কিছু হ্যাঁ, এক্সটেন্স মানে থাকবে, কিন্তু তারা কিন্তু ধর্ম সম্পর্কে জানে না, ধর্মে তার ধর্মে কি বলা হয়েছে, না তাকে ধর্ম কি বিষয়টা বলছে। এরকম হতে পারে যে উগ্রবাদী বা সেটা হ্যাঁ, ধার্মিক অধার্মিক যেটাই হ্যাঁ, হোক, উগ্রবাদিতা কোনো কিছুতেই ভালো না। হ্যাঁ, কোনো আপনার কোনো নীতি, কোনো ধর্মই আপনাকে উগ্রবাদের শিক্ষা দিবে না। কিন্তু হ্যাঁ। আপনার ভিতরে যদি অন্ধত্ব থাকে, আপনি যদি আপনার ধর্ম সম্পর্কে না জানেন, আপনি নাস্তিক হন, হুম। আপনার নাস্তিকতা সম্পর্কে যদি আপনি অবগত হন না হন, শুধু মুখে মুখে নাস্তিক, তো সেটা তো হুম। আপনার জন্য অন্ধত্ব। আপনি হ্যাঁ ধার্মিক হ্যাঁ হন, সেটাও অবশ্যই। না জানলে তো আপনার জন্য অন্ধত্ব। এই জন্য আপনি সবকিছুই যেন যেটাই সবাই হন, জেনে শুনে হ্যাঁ, বুঝে আর কি জেনে একটা শুনে, যুক্তির জেনে পরে শুনে করে। দাঁড়িয়ে যেন সেটা হ্যাঁ, করে। হ্যাঁ, তখন হ্যাঁ, জেনে শুনে করলে এ- হয় কি, মানুষ আরো বেশি নমনীয়, আরো বেশি হ্যাঁ, কমনীয় এবং আরো বেশি মানবিক হয়ে ওঠে, সে যেটাই হ্যাঁ, করুক। তো হ্যাঁ। যাই হোক, এখন একটু আপ- রাজনীতি নিয়ে শুনতে চাই। রাজনীতি নিয়ে কি বলবো, রাজনৈতিক আমার কোনো ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ নেই। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের কোনো আদর্শই মানে বর্তমানে যারা রাজনৈতিক দল আছে, উল্লেখযোগ্য নামগুলো উচ্চারণ করলাম না, উল্লেখযোগ্য যারা আছে, তো তাদের কারোর আদর্শই আমার ভালো লাগে না। তো আমার ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক আদর্শ নেই, কিন্তু হ্যাঁ, আমার নৈতিক আদর্শ আছে। আমি নীতিতে অটল, আমার নীতির আচ্ছা। জায়গাগুলো আমার মতো করে অটল। রাজনীতি মূলত কি, রাজনীতি তো একটা নীতি, তাই না? যে আপনার রাষ্ট্রের রাষ্ট্র পরিচালনার একটা রাজনৈতিক, আহ, একজন রাজনৈতিক ব্যক্তি মূলত
সৌরভ ভাই, আমার ব্যক্তিগতভাবে আমি রাজনীতি করি না এবং রাজনৈতিক বিষয়গুলো হ্যাঁ, আচ্ছা এড়িয়ে আচ্ছা। চলি, এই জন্য আর কি, আমি বলি, বুঝছেন। না না না, এই আমি জন্য বলি, অনেক হ্যাঁ, কথা, আমি অনেক আমি কথা আসে বলি মুখের এটা। সামনে, কিন্তু আপনি এটা না মুখের সামনে না, ওভাবে না, আমি এটা জাস্ট আপনার রাজনৈতিক দর্শন আলাদা জিনিস। হ্যাঁ, আর আপনার হ্যাঁ, কাছে সোজাসুজি যে আপনি কোন দল করেন সেটা অন্য হ্যাঁ, প্রশ্ন। হ্যাঁ, হ্যাঁ, রাজনৈতিক দর্শন এরকম হতে পারে, এখন রাজনীতিরও তো বিভিন্ন ধরনের সমাজবাদী হুম, ব্যাপার থাকে, গণতন্ত্র হুম, থাকে, বা হুম, বৈশ্বিক যে রাজনৈতিক হুম। টেকনিক গুলো চলছে বা চলছে, যাই হোক আমরা ওদিকে আর যাচ্ছি না। তবে ছোট্ট রাজনৈতিক করে একটা বিষয়টা, কথা জানিয়ে হ্যাঁ, রাখি। হ্যাঁ হ্যাঁ, ওদিকে আর আমরা আগাচ্ছি না, যেহেতু ইতস্ত বোধ করছে কবি। আমরা আর একটা বিষয় আপনাকে ছোট্ট করে জানিয়ে রাখি, দুঃখজনক হলে সত্য, আমার বিদ্যুৎ বিদ্যুৎ হচ্ছে চলে গিয়েছে, কারণ আমার ক্যামেরা বন্ধ। আমি বাসার সামনে পাইচারি করছি আর করছি, যেহেতু ওয়াইফাই নেই, নেটটা ভালো পাওয়ার জন্য। তো যাই হোক, আমরা কবির কাছে আরো আলোচনায় ফিরি, যে এই যে সাহিত্য রচনা করছেন, বা কবিতা রচনা করছেন, বা সাহিত্যের অন্য গল্প বা প্রবন্ধ যেটাই রচনা করছেন, এটা করার মানে আপনি কেন করেন, এরকম যদি প্রশ্ন করা হয়, সে খাতিরে আপনি কি উত্তর দেবেন আমাদেরকে, যে কেন করছেন এটা? সাহিত্য ব্যাপারটা আমি আমার আহ, আত্মার খোরাক হিসেবেই সাহিত্যের মধ্যে আত্মার খোরাক খুঁজিনি। আমি আমার কবিতায়, আমি আমার প্রবন্ধে, বা আমি আমার গল্পতে আমি মূলত আত্মার খোরাকটা খোঁজার চেষ্টা করি, আত্মতুষ্টি, এটাই প্রথমে খোঁজার চেষ্টা করি। তার পরবর্তীতে মানুষের ভালো লাগে, মানুষ এটা গ্রহণ করে। কিন্তু এটা নিয়ে আমি কখনো মানে দুশ্চিন্তিত হই না, বা খুব বিচলিত হই না যে মানুষ কেন আমার এইটা গ্রহণ করলো না, এইটা কেন মানুষ আমার পড়লো না, এটা কেন নিল না। যেমন প্রথম বই করার পরও আমি আহ কখনো চিন্তিত ছিলাম না যে বইটা কতটা চললো, কিভাবে চলবে, বা মানুষ কতটা নিল। কিন্তু হ্যাঁ, মানুষ নিছে, বেশ খুব দারুণ ভাবে নিছে। তো বাহ, নেয়াটা এটা তো মানে খুবই সুসংবাদ। এই নেয়াটা খুব মানে, মানে আমি অভিভূত যে এত মানুষ আমার আমার বইটা গ্রহণ করবে। তো এটা ভাবিনি এ- কখনো যে এটাই এত সুন্দরভাবে এটাই গ্রহণ মূলত করবে। আসলে একজন কবি বা একজন সৃজনশীল মানুষের জীবনের তীব্রতম প্রাপ্তি বলা যেতে পারে, এই ভালোবাসাটাই। হ্যাঁ, সেটাই। আহ, সেটাই। তো যাই হোক, আমাদের সাথে দেখছি যুক্ত হয়েছেন একজন বাচিক শিল্পী পশ্চিম বাংলা থেকে, ছবি বসু পাল। তিনি হ্যাঁ, শুভেচ্ছা জানিয়েছেন। এবং এরপরে দেখছি আরো যুক্ত হয়েছে তাসলিম হাসান, চিনি, হ্যাঁ, ছোট ভাই বলা যেতে পারে, ওর সাথে আড্ডাও হয়েছে টিএসসি তে। সেই লিখেছে শুভ কামনা দুজনকেই, ওয়াও ইমোজি দিয়েছে দুটো। ধন্যবাদ, হুম, তোমাকে ভালোবাসা রইলো তাসলিম, সাথেই থাকো। আর যারা যুক্ত হচ্ছেন এবং হবেন, সবাইকে আবারও ভালোবাসা। আর আমাকে দেখতে পাচ্ছেন না, বিদ্যুৎ নেই, তো আমি এই জন্য ক্যামেরা অফ করে রেখেছি। তবে আজকের যে আকর্ষণ তাকে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে সৌভাগ্যজনক ব্যাপার। আমি তো শুধুমাত্র মানে কি বলে, অ্যাজ এ সাপোর্টিং রোল হিসেবে, আজকের গুরুত্বপূর্ণ চরিত্র বা মূল চরিত্র হচ্ছে কবি মেহেদী হাসান। তার চমৎকার কথা আমরা শুনছি, তার দর্শনগুলো শুনছি, তার চিন্তাধারাগুলো শুনছি। এ পর্যায়ে কবির কাছে একটু কবি কণ্ঠে কবিতা পাঠে যেতে চাই। আপনার পছন্দের একটা কবিতা আমাদেরকে একটু পাঠ করে শোনান। উম, পছন্দের কবিতা, চলুন। পছন্দের মানে আপনার ইচ্ছা মতো, পছন্দের মানে আপনার লেখা কবি কণ্ঠে কবিতা পাঠ, আপনার যে কোনো একটা কবিতা আমরা শুনতে চাই। আচ্ছা, ঠিক আছে। আমার লেখা যদি পছন্দের কবিতা পড়ে, যে আগে আমার লেখা শোনা, লেখা থেকে নিজের লেখা নিজের। আমি বলি, আপনার কণ্ঠে অন্য কবির কবিতা শুনতে চাই না, আপনার মানে পছন্দের বলতে ওখানে আমার শব্দ ব্যবহারে ভুল হয়েছে, আপনার লেখা কবিতা শুনতে চাই। আচ্ছা, এই কবিতাটা, এই এটা নিয়ে একটা একটা কাব্য ছবি নির্মাণ হয়েছে। এটা ভালো আছি ভালো থেকো কবিতা নাম। কবিতা যাই, তারপরে কবিতা নিয়ে কথা বলবো। একটু সময় নিচ্ছি। হ্যাঁ, অবশ্যই সময় নিতেই পারেন। আর শ্রোতা দর্শক যারা দেখছেন, আশা করছি এই যে কবির স্মৃতিচারণ, কবির গল্প, কবির দর্শন ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিন। কবির এই মানবতা বোধ, এই নন্দন প্রীতি, এই কমনীয়তা, এই ভালোবাসা, এই গল্পগুলো মানুষের কাছে পৌঁছে যাক, এটাই কামনা করি। তো না, যাই হোক, আমি কবি মূলত বোধহয়। মূলত নন্দনে লিখি, বুঝছেন। যে আমার লেখা আচ্ছা আচ্ছা। আহ, সবই নন্দনে লেখা।
তো কবিতা যাই আচ্ছা, বেশক। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কবিতা কবিতা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কবিতার নাম হচ্ছে ভালো আছি ভালো থেকো। একদিন তোমাকে ডেকে বলেছিলেন, এই শোনো, এক বিশাল একাকিত্বের অংশীদারিত্ব তুমি নেবে। এসো, হাত রাখো হাতে, মুঠোয় মন বাঁধো আঙুলের ভাঁজে। অন্য অজস্র দিন বলেছিলেন, তোমার চোখের মণি ঠিক মক্কার পবিত্র পাথর, চুমুর মতো ওটা আমার ভেতরে শুদ্ধতার বাসনা জাগায়। সেখানে তোমার চোখের পাতায় আমি চুমু খেতে চাই একবার, তারপর আরো সহস্র কতকবার চাই। তারপর বহু বছর পর তোমার আগমন হঠাৎ করে, মনে হলো যেন আশীর্বাদ নেমে এলো আমাদের নগরীতে। তুমি এসেছিলে, হেসেছিলে, হেঁটেছিলে আমাদের পাশে, ভালোবেসেছিলে, আমার ব্যাকুল তিয়াস দেখেছিলে। তুমি এলে কি করে হৃদয় কাঁপে দেখনি? ব্যস্ততা তুমি ভুলে গিয়েছিলে, নাকি উৎকণ্ঠা ছিল ভেতরে? আমি ভালো আছি, ভালো থাকি, যেহেতু থাকতে হয়। অতঃপর সেবার দেখার পর তাকে বললেন, ভালো আছি, ভালো থেকো। ভালো আছি, ভালো থেকো। ভালো আছি, ভালো থেকো। ধন্যবাদ। বাহ, সুন্দর একটা কবিতা আমরা শুনলাম, খুবই ভালো লাগলো। তো যাই হোক, শ্রোতা দর্শক যারা যুক্ত হয়েছেন এবং হবেন, আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আপনারা আপনাদের প্রাণে কোনো প্রশ্ন থাকলে কবির কাছে উন্মুক্ত ভাবে করতে পারেন, আমরা কবির হ্যাঁ কাছে হ্যাঁ তুলে হ্যাঁ, ধরবো। অবশ্যই বাকিটা অবশ্যই। কবির ব্যাপার, তিনি দেবেন কি দেবেন না হ্যাঁ আমরা তুলে ধরতে হ্যাঁ পারবো, আর এই উদাত্ত আহ্বানও জানাতে পারবো। যাই হোক, কবি কণ্ঠে কবিতা পাঠ আমরা শুনলাম। এখন আমরা সাহিত্য নিয়ে আর একটু আলাপচারিতা বোধহয় করতে পারি। সেটা আচ্ছা হচ্ছে সৌরভ যে ভাই, এই, এই কবিতার হুম হুম, কথা বলি, এই এই কবিতাটার কথা বলি। এটা যখন অবশ্যই অবশ্যই, লিখলাম, এটা হুম হুম হুম, আমার কাছে, আমার কাছে অনেক মানুষ আসে, এখন, এখনো আসে, যারা খুব সমস্যায় ভোগে, সংসার, সমাজ, প্রেম, পারিপার্শ্বিক বিভিন্ন বিষয়াদি নিয়ে সমস্যায় ভোগে। তো তারা আসে, তো আমি সবসময় চেষ্টা করি মানুষকে সুপরামর্শ দিয়ে, তাদের কষ্টগুলোর কথা শুনে, তাদের আহ কি বলে, তাদের একটা সমাধানের জন্য চেষ্টা করার, সবসময় চেষ্টা করি এটা। তো এই কবিতাটার প্রেক্ষাপট ঠিক তেমনই। একজন শুভাকাঙ্ক্ষী ছিলেন, আহ, যিনি তার কষ্টের কথাগুলো বলে গিয়েছিলেন, তার প্রেমের গল্পটা বলে গেছিলেন। তো তার গল্পে ইন্সপায়ার হয়ে আর কি এই এই কবিতাটা লেখা। তো তার গল্পেই এই এই কবিতাটা মূলত লিখেছিলাম। এছে এই ভালো আছি ভালো থেকে কবিতার কথা। এছাড়া আমার আচ্ছা আচ্ছা, বইয়ের হুম হুম। প্রত্যেকটা কবিতার পেছনে এক একটা গল্প আছে, যেটা হচ্ছে তাহলে আমরা আর আহ, একটা কবি কণ্ঠে কি আর একটা কবিতা শুনে আসবো, কবির নিজের লেখা আর একটা কবিতা হ্যাঁ শুনতে কি পারি? হ্যাঁ, আরেকটা কবিতায় যাব, সেটা হচ্ছে হুম আহ হুম হুম, শহীদ নূর হোসেনকে তো অবশ্যই চিনে থাকবেন, দর্শকরা হ্যাঁ হ্যাঁ সবাই হ্যাঁ চিনে হ্যাঁ, থাকবেন। অবশ্যই। উনি গণতন্ত্রের মুক্তির জন্য 10ই নভেম্বর আত্মাহুতি দিয়েছিলেন। তো উনি আমাদের এই মঠবাড়িয়া উপজেলারই সন্তান। তো তাকে নিয়ে একটা কবিতা লিখেছিলাম, তো সেই কবিতাটা পড়ে শোনাচ্ছি। হ্যাঁ কবিতার হ্যাঁ, নাম হচ্ছে অবশ্যই, আমরা কবিতায় চলে যাই। বোকা ইতিহাস। ও প্রজন্ম, নূর হোসেনকে চেনে তো? সে ঐশ্বর্যবান, সে মঠবাড়িয়ার মাটির সন্তান, গণতন্ত্রের জীবন্ত পোস্টার শহীদ নূর হোসেন। ইতিহাসে সে বাঙালির অনন্য বীর পুরুষ। মনে পড়ে সেদিনের সেই দুপুর, 10ই নভেম্বর,
মনে পড়ে আজকের এই নূর হোসেন চত্বর, গণতান্ত্রিক অধিকার আদায়ে তার প্রাণ বলিদান। নূর হোসেন শোষণ নিগ্রহের বিরুদ্ধে দাঁড়ালেন, প্রতিবাদে নিজেকে উৎসর্গ করে আরেক আরেক জীবন ছুলেন। স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, এই স্লোগানে গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেলেন। গণতন্ত্র মুক্ত হলো, নূর হোসেন হত্যা হলো, বিচার হলো না। কবন্ধ গণতান্ত্রিক জনগণ বিচার চায় না, বিচার পায় না। ইতিহাস পরিহাস করে যদি বলে, ও জনগণ, নূর হোসেন হত্যার বিচার করেছিলেন, শহীদ নূর হোসেনের যোগ্যতম মান দিয়েছিলেন, ও জনগণ, তোমরা কি তার হত্যার বিচার করেছিলেন? ইতিহাস উত্তর দিতে গিয়ে পারে না, নির্বাক তাকিয়ে থাকে অবনত। ইতিহাস উত্তর দিতে গিয়ে উত্তর দিতে পারে না, নির্বাক তাকিয়ে থাকে মাথা অবনত। বাহ! হ্যাঁ, আমরা আরো একটি কবির কবিতা শুনলাম, যদিও আক্ষেপের, কিন্তু সত্য। তো যাই হোক, কবি কণ্ঠে কবিতা পাঠ চমৎকার একটা ব্যাপার, একটা অন্যরকম দোলা থাকে, অন্যরকম বিপ্লব থাকে, অনুভূতিটাই একটা অন্যরকম থাকে। ধন্যবাদ তার নিজের লেখা দুটো কবিতা শোনানোর জন্য। এখন একটু কবির স্বপ্নে যেতে চাই। এই সাহিত্য জীবনে বা এই সাহিত্যকে নিয়ে আপনার ভবিষ্যৎ স্বপ্ন বা চাওয়াটা একটু জানতে চাই। সাহিত্য তো মূলত ওই যে বললাম আপনাকে যে আমার জায়গাটা এখনো সাহিত্য এখনো এবং কখনোই আমার প্রফেশনের জায়গা সাহিত্য হবে না। এটা প্রফেশনালি করতে চাই না। আমার প্যাশনের জায়গা থেকে, আমার ওই শৈশবের যে ভালো লাগা সাহিত্যের প্রতি, ওই জায়গাটা থেকেই আমি সাহিত্য করতে চাই এবং আমি মানুষের জন্য লিখতে চাই। আমার নিজের কথাগুলো সাহিত্যে আমার রচনায় বলতে চাই। মানুষের কথাগুলো, মানুষের দুঃখ কষ্ট, সেটাও আমার সাহিত্যে বলতে চাই। কিন্তু কখনো আমি চাই না যে এটা আমি প্রফেশনালি, পেশাগত ভাবে একজন সাহিত্যিক হব এবং প্রফেশনালি আগানোর কোনো চিন্তা নাই। এইটা চিন্তা এখনো নেই। শখ, আচ্ছা, তাহলে এই এই ভবিষ্যতে বিষয়ে শখ এই থাকবে। বিষয়ে হুম, হুম, হুম। এখন শখ ওই জায়গা থেকে এইখান থেকে আর কি কবির একটু দর্শন জানতে আজকে চাওয়া, যে একজন লেখক, কবি, প্রাবন্ধিক যেই হোক, একজন সাহিত্যের কোন লোক যদি সাহিত্যকে পেশা হিসেবে নিতে চায় বা নেয়, এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন? যদিও আপনি এটা আসবেন না আমি জানি, তারপরে যারা নিচ্ছে বা নিতে চাচ্ছে, কারণ কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ কিন্তু একসময় চেয়েছিলেন যে সে পেশাদার একজন আহ কবি হবেন, এটা হুম, আমরা সবাই মোটামুটি অবগত। তিনিও কিন্তু হুম, প্রচন্ড চেষ্টা করেছিলেন, অবশ্য হুম, ব্যর্থ হয়েছেন। তারপরও, হুম, কারণ আমাদের দেশে বইয়ের বাজার ততটা আসলে ভালো না, উপন্যাসের যতটা কবির মার্কেটটা ভালো না, এটা আমরা সবাই জানি মোটামুটি। তো কবি হিসাবে আপনি এই যে সাহিত্যকে পেশা হিসেবে নেওয়া, এই ব্যাপারটা কিভাবে দেখেন? অন্য যারা নিতে চাচ্ছে, আপনার ব্যাপার না, অন্য যারা নিচ্ছে। দেখেন, একজন সাহিত্যিককে যদি সাহিত্য পেশা নিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি এগিয়ে যেতে হয়, পেশাগতভাবে যদি একজন সাহিত্যিক যদি নিজেকে সাহিত্যিক হিসেবে পরিচিত করতে চায়, তো তার যে বিষয়গুলো লাগে তার মধ্যে অন্যতম হচ্ছে তার একটা স্ট্রাগল পিরিয়ড লাগে, যেটা হচ্ছে স্ট্রাগল করতে করতে 10-20 বছর, মানে নিজেকে প্রতিষ্ঠিত করতে 10 বছর 20 বছর চলে যায়। এই প্রতিষ্ঠা করার সময় সবাই টিকে থাকতে পারে না। এখানে প্রতিষ্ঠা করার জন্য যে স্ট্রাগলটা প্রয়োজন হয়, আমি আমার যতটুকু জানা তা থেকে বলছি যে স্ট্রাগল পিরিয়ডটা সবাই কন্টিনিউ করতে পারে না। যে এইখানে যতটা অভাব কিংবা একজন সাহিত্যিকের আহ, জন্য যতটা কষ্টকর হয়, তো সেটা আহ, খুব সহজ না আর কি। এই পথটা মোটেও সহজ না। আমি একজন কবিকে হ্যাঁ, চিনি যে এটা যিনি হুম, হুম, যিনি হুম, এই
এই করোনার মধ্যেই বরিশালে একবার যাওয়া হচ্ছিল, তো উনি, আমি দেখেছি দুপুরে লাঞ্চ করছে, এক প্যাকেট চিপস দিয়ে লাঞ্চ করে আসছে। আমি জিজ্ঞেস করছি আপনি কি দিয়ে লাঞ্চ করে আসছেন, উনি আমাকে বললো যে আমি দুপুরে এক প্যাকেট চিপস দিয়ে লাঞ্চ করে আসছি। আমার আহ, বাড়িতে, ওনার বাড়িতে মা আছে শুধু, তো ওনার মা হচ্ছে আহ, একটাই ছেলে, বাবা নাই। মায়ের জন্য জবও করা লাগে, তো করোনার মধ্যে ওনার জবও ছিল না, প্রাইভেট জব করতো। তো তো দুপুরে চিপস খেয়ে লাঞ্চ করতে, তখন ভাবলাম যে আহারে কবি জীবন, কেমন কেমন যেন অন্যরকম হ্যাঁ, একটা সেটা জীবন। আসলে। একটা জীবন কবিতা করতে করতে একজন কবির মূলত, তো কবিতাই সবকিছু, কবিতা করতে করতে একজন কবির তাহলে জীবন চলে যায়। একজন একজন কবি বা একজন সাহিত্যিককে কি আমাদের দেশের প্রেক্ষাপটে বলছি, তাকে কি আপাদমস্তক বিভাগী বলতে পারি আমরা নাকি? হ্যাঁ হ্যাঁ, আপাতমস্তক বিভাগী বলা যায়। বলা যে যায়। আচ্ছা, তাহলে বৈ- এখন যদি বৈরাগ্য কেউ। যদি, হুম, এই হুম, কথা হুম। এটাই যে আপনার বৈরাগ্য যদি গ্রহণ করার মনোবাসনা থাকে, অথবা আপনি যদি সেই চিন্তা চেতনা ধারণ করেন যে আমি বিভাগী হতে পারবো, আমি বিভাগী হিসেবে জীবন কাটাতে পারবো, তো তাহলে বলবো যে আপনি এখন আগান। হ্যাঁ, 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 না এটা তো অবশ্যই। এখানে কিন্তু ছোট্ট একটা প্রশ্ন বা কিন্তু থেকে যায়। আপনার কাছে সেটা জানতে চাই আরকি। মানে আপনার দর্শনটাও তাহলে আমরা বুঝতে পারবো যে ব্যাপারটা হচ্ছে কি, একটা বই যখন বাঁধাই হয়, মোড়কে বাঁধাই হয়, একটা প্রকাশনীতে চলে যায়। হুম, তখন সেই বইটা কিন্তু বিক্রির জন্য। ওটা কিন্তু একটা বিক্রির জন্য। সৃজনশীল পণ্য। হ্যাঁ, একটা সৃজনশীল হ্যাঁ। পণ্য। অবশ্যই কিন্তু পণ্য শেষে থাকছে সৃজনশীল কিন্তু পণ্য। হ্যাঁ। বিভিন্ন ধরনের পণ্য হয় তো। তো সৃজনশীল যেহেতু পণ্য বাজারে উঠছে বিক্রির জন্য, এবং তা থেকে যারা প্রকাশনা ব্যবসা করছে তারাও প্রফিটেবল হচ্ছে, তাহলে কবিতা কেন হবে না? কি বলে যে এই যে কবিরা কেন এই যে ভাত পাবে না, বা এই পেশাটা কেন আরো বেশি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে না, যেটা দেখে মানুষ আগ্রহী হবে যে আমিও কবি হব, আমি এটা পেশা হিসেবে নেব। কারণ আমাদের সমাজে একজন কবিকে যদি জিজ্ঞাসা করা হয়, সে দেখা যায় হয়তো কিছুই করে না, যে ভাই আপনি কি করেন? তো দেখা যাচ্ছে সে যদি বলে যে আমি একজন কবি। আচ্ছা, কবি সেটা তো দেখা যায় সাধারণ মানুষের যে ব্যাপারটা, আপনি কবি ঠিক আছে, কিন্তু তার বাইরে কি করেন? এখন কবিও যে একটা পেশা হতে পারে, এই ব্যাপারটা মানুষ এটা, কিভাবে আপনি দেখবেন আর কি? আচ্ছা কবি একটা এই বিষয়ে কথা বলতে গেলে তো অনেক কথা বলতে হয় ভাই। যেমন বই মেলার সময়, তো আপনি যেহেতু কবি, আপনি এই বিষয়গুলো খুব ভালো করে জানবেন যে বই মেলার সময় এমন বিষয় হয় যে একজন নতুন লেখক বা একজন নতুন, নতুন লাগে না আপনার এই ক্ষেত্রে, বেশ কিছু বই করে ফেলছে এমন লেখকও যদি আবার বই করতে যায়, কিংবা নতুন কোনো লেখক বই করার চিন্তা করে, তো সেই ক্ষেত্রে তাকে নিজের পকেটের পয়সা থেকে একটা বই করতে হয়। যে কবিতার বই বাংলা, আমার জানা মতে বাংলাদেশের খুব কম প্রকাশক, দু একজন প্রকাশক টাকা ছাড়া কবিতার বই করে। কিন্তু কবিতার বই করতে গেলে আপনাকে, অন্য কোনো বইয়ের বিষয়টা ভিন্ন, কিন্তু কবিতার বই করতে গেলে আপনাকে নিজের পকেটের পয়সা খরচ করে তারপর বইটা করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি যখন বই, চিন্তা যাবেন, বই করতে যাবেন, তখন প্রকাশক যিনি থাকবেন, সবসময় নতুন নতুন কবিদেরকে প্রকাশকরা মনে করেন, এক কথা মুরগি মনে করেন, যে নতুন একজন আচ্ছা। কবি কবি যখন বই করতে যাবে তখন উনি হচ্ছে ওনার টাকা থেকে বই করতেছেন। আহ যখন নিজের টাকা থেকে কবি বই করতেছেন তখন প্রকাশকের কাছে ধরা। আর অধিকাংশ প্রকাশক যেটা করে থাকে যে দায় ছাড়া একটা কাজ করে, বইটা একভাবে করে দেয়। আমার জানা মতে, আমার এই গত বইমেলায় এমন এমন ঘটনা ঘটছে যে একজন কবিকে, তার লেখাকে অপমান করা হচ্ছে। একজন তরুণ কবি, আমাদের এই সমসাময়িক খুব পরিচিত মুখ, তানিম আলামিন, ওর ওর নামটাই বলে দিলাম, ওর লেখাকে হ্যাঁ, এইভাবে হ্যাঁ, হ্যাঁ, অপমান আচ্ছা। করেছে। ওর 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 তানিমের প্রকাশক ওর লেখাকে এইভাবে অপমান করছে যে বলছে যে আপনি কোন বাল লেখেন, এটা কোনো বালও হয় না। অথচ ও বই করতে নিজের টাকায় বই করতে দিচ্ছে, টাকা দিচ্ছে। তারপর মানে একটু বইয়ের জন্য তারা দিছিল যে ভাই এত এখনো বই আনেন না, মেলা অনেকদিন তো হয়ে গেল। বইটা মেলার 10-15 দিন যাবার পরও তারপর বই আসতেছিল না। তো তারা দিচ্ছিল, তখন প্রকাশক বলছে যে আপনি কিসের বালের কবি, কোন বাল লেখেন। তেমন প্রকাশক আচ্ছা, লেখকদের এখন মধ্যকার যে হ্যাঁ, বিষয়গুলো, হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ, হ্যাঁ, এইসব হ্যাঁ, বলুন। বিষয়গুলো ভাবতে গেলে, আর এগুলো নিয়ে যদি কথা বলতে হয়, মানে আপনি যে প্রশ্নটা করছেন যে একজন কবি কেন
ফিনান্সিয়াল ভাবনাটা ভাববে না বা সেভাবে কেন যাবে না। তো সেক্ষেত্রে হুম। অনেক প্রতিবন্ধকতা, অনেক বাধা। আবার আবার কবির হ্যাঁ, এই ক্ষেত্রে লজ্জার প্রতিবন্ধকতা যে মানে বিষয়টা আপনার আছে, কথা একজন শুনেই, হ্যাঁ, হ্যাঁ, আত্মসম্মানে বাধে তার একজন অনেক কবি কিছুতে। অনেক কিছু আত্মসম্মানে বাধা, অনেক কিছু করতে পারেন না। যেমন একজন কবি হ্যাঁ, কিন্তু কারণ তার অটোমেটিক। যারা যারা সুকুমার বৃত্তির চর্চা করে এদের হ্যাঁ, হ্যাঁ, বোধগুলো সূক্ষ্ম হয়, সুতরাং তাদের হ্যাঁ, আত্মবোধ যে ব্যাপারটা হুম, বা হুম, হুম। এটা অনেক বেশি হয়, ইগোটিক যেমন প্রবলেম গুলো আপনি থাকে, আপনি যাই হোক। আপনি আমি কোথাও গিয়ে কিন্তু বলতে পারবো না যে আমার এইটা সমস্যা, আমার এই জন্য একটা হেল্প লাগবে। এটা কিন্তু আমরা সরাসরি আমাদের মুখে বলতে পারবো না, কারণ আমাদের বাধ্য হ্যাঁ, সেটা। হ্যাঁ, 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 হ্যাঁ। এখন আর যে বিষয়টা আপনার কথা শুনে যেটা মনে হলো, এই যে মানে প্রকাশক যারা বলছেন যে কোনো ভালো হয় না কি লেখেন, এখন প্রকাশকরা কি সমালোচক হয়ে গেলেন না? একটা প্রশ্ন থেকেই যায়। আর যে ব্যাপার, প্রকাশকরা যে কবি বা অন্য লেখকদের অবমূল্যায়ন করছেন, কিন্তু সেই সব লেখকদের, সেটা আমাদের অগ্রজ হোক, সমসাময়িক হোক, সেই সব লেখক কবিদের লেখাই তো তারা ছাপিয়ে তারা দুটো হুম, পয়সা কামিয়ে তাদের পেট দুটো পয়সা চলছে বা কামাই সংসার করছে। চলছে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে মানে বিষয়টা কি আহ কেমন হয়ে গেল না? মানে তার যাতে রুজি রুটি বা যাদেরকে দিয়ে রুজি হ্যাঁ, রুটি হয় তাদের প্রতি যদি তার ব্যবহারটা এরকম হয়, তাহলে তো আসলে বিষয়গুলো কেমন হয়ে যায় না? এটা আপনি বলেছেন, খারাপ বলেননি, এরকম নজির অনেককেই পাওয়া যায় বা আমরা সামনে দেখি। তবে এই ব্যাপারে কবিদের সোচ্চার হওয়া উচিত এবং প্রতিবাদী হওয়া উচিত। অবশ্যই এবং অবশ্যই সোচ্চার হওয়া উচিত এবং প্রতিবাদী হওয়া উচিত। এবং যেমন এতে এই কি এই সরকারি ছেলেটা হস্তক্ষেপ প্রয়োজন, আপনি কি মনে করেন যে এটাতে কি কোনো সরকারি অবশ্যই অবশ্যই হস্তক্ষেপ বা প্রশাসনিক? অবশ্যই হুম, সরকার সংশ্লিষ্ট যেসব প্রতিষ্ঠান আছেন বা কবিতা নিয়ে, বই নিয়ে কিংবা সাহিত্য নিয়ে কাজ করেন, যেমন বাংলা একাডেমি আছেন আমাদের, আহ হুম। এইসব প্রতিষ্ঠান থেকে অবশ্যই এইসব বিষয়ে এইসব আহ, সোচ্চার হওয়া উচিত। আমার মতে অবশ্যই সোচ্চার হওয়া উচিত, মানে এইগুলো কন্টিনিউ হতে থাকলে, যেমন এই যে তানিমের কথা বলি, তানিম আলামিন, উনি যেটা আমাকে বললেন যে এরপরে আমি আর বই করব না। ওর মানে ওর বই করার প্রতি ওর যে একটা স্পৃহা ছিল, যে হ্যাঁ, না, তবে কবি, কবিকে আপনি ওই স্পৃহা। পরামর্শ দিতে পারেন। সহজ একটা উপায় আছে, সে যদি কবিতাকে ভালোবাসে বা সাহিত্যকে ভালোবাসে, তাকে বলবেন বেশি কিচ্ছু করার দরকার নাই, সে নিজে একটা কোড নামিয়ে নেবে। এখন অনলাইনেও কোড নামানো যায়, সরকারি একটা কোড, কিংবা কপিরাইটে তার লেখাটা, কপিরাইটটা আসলে দরকার, কপিরাইটটা সে করিয়ে নিতে পারবে, নিজের খরচে করিয়ে সে অনলাইনে পিডিএফ করে তার বইগুলো ছাড়তে পারে। মানে এটা এটা পরামর্শ তাকে হ্যাঁ, দেয়াই সেটা যেতে পারে, সেটা সে যদি সেটা প্রকাশকের করতে। দ্বারস্থ না হতে পারে, না হতে চায় আর কি। ঠিক আছে, হ্যাঁ, এরকম সেটা। পরামর্শ দেওয়াই যেটা। আমি বোধহয় চিনেছি, আমার সাথেও আছে ওই যে ফর্সা মতো করে কবি হ্যাঁ, তানিম হ্যাঁ, 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 আলামিন পছন্দ সম্ভবত, তামিম। ওই যে এরকম হাওয়াই মিঠাইয়ের কি যেন বই হাওয়াই বেরিয়েছিল। মিঠাই লুকানো আয়, এরকম শুধু হ্যাঁ, হ্যাঁ, তামিমের আচ্ছা, সাথে না, আচ্ছা, হ্যাঁ। অনেকের সাথে হয়েছে। অনেকে বই মেলার সময় অনেকের সাথে এরকম হয় বা হয়েছে, বা ভবিষ্যতে সরকার যদি পদক্ষেপ না গ্রহণ করে অনেকের সাথে এরকম হবে। তো এক্ষেত্রে আমার কথা বলি, আমার ক্ষেত্রে প্রথম বইতে ইনশাল্লাহ কোনো সমস্যা হয় না। আমার প্রকাশক উনি বেশ ভালো ছিলেন, আহ সবকিছুতেই বেশ ভালো ছিল, সম্মানীর ক্ষেত্রে বা স্টলে ব্যবহারের ক্ষেত্রে। বই শুরু থেকে শেষ পর্যন্ত তার আচার বেশ ভালো ছিল, তার আচরণ বেশ ভালো না, ছিল। না, এখন তো আমার একটা এই জায়গায় তো বিপত্তিটা সবাই তো খারাপ করতে না, হয়নি। না, না, একটা ব্যাপার হচ্ছে কি, হ্যাঁ, একটা জায়গায় তো সবাই খারাপ না, ভালো মন্দ মিশিয়ে আছে। এখন সব হ্যাঁ, অবশ্যই অবশ্যই প্রকাশকদের ভালো যে প্রকাশক তো এই আছেই। দায়টা দিচ্ছি তা না, কিন্তু যারা করছেন এই ব্যবহারগুলো তাদের প্রতি হুম, অবশ্যই আহ্বান থাকবে, তারা যেন আরো বেশি, কারণ কবিরা খুবই একটু অনুভূতিশীল হয়, তাদের প্রতি যেন হুম, সেরকম মানবিক আচরণগুলো, এমন হুম, আচরণ আমরা যেন কেউ কারোর সাথেই না করি, সেটা কবি অকবি, প্রকাশক অপ্রকাশক, সাধারণ মানুষ, একটা রিক্সাওয়ালাও হোক, যেন আমাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের ব্যবহারটা আরো বেশি মানবিক হয়। কারণ হুম। মানবিক আর অমানবিক বিচার করলেই কিন্তু আমাদের ব্যবহারটা আরো বেশি নমনীয়, কমনীয় এবং সৌন্দর্যমণ্ডিত হয়ে ওঠে, আমার যা মনে হয়। কবি, আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যে বললেন আমাকে যে একজন কবিকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য স্ট্রাগল করা উচিত কিনা, বা এই প্রসঙ্গে যে কথাটা বললেন, এই হুম, ক্ষেত্রে হুম, হুম। একজন কবি কি করে প্রতিষ্ঠিত হওয়ার জন্য মানে ইন্সপিরেশন পাবে, আগ্রহী হবে, সেটা একটা ভাবনার বিষয়। কারণ আপনি কবিকে নিজের টাকায় বই করতে হচ্ছে। তরুণ কবিরা, আমার জানা মতে খুব কম তরুণ কবি নিজের টাকা ছাড়া প্রকাশকের আহ, ইয়েতে বই করতে পারতেছে, প্রকাশকের ইনভেস্টে বই করতে পারতেছে। কবি বর্তমান সময়ের এই কবিরা যে খুব খারাপ নাকি তা কিন্তু না। আমার জানা মতে প্রত্যেকটা
আমি যাদের যাদের দেখছি সমস্যা পড়ছে, প্রত্যেকটা মানুষ কোনো না কোনো ভাবে তাদের লেখাগুলো যথেষ্ট মানসম্মত লেখা, বাট তারা কোনোভাবে এরকম সমস্যা পড়ে গেছে, প্রকাশকদের সাথে আসলে ঝামেলা হয়েছে, মানের, নিজের টাকা না দিয়ে। না মানের, মানের ব্যাপারে গেলে আমাদের অগ্রজদের কাছে ফিরলেই তো আমরা তার প্রমাণ পাই। এক হ্যাঁ সময় হ্যাঁ 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 জীবনানন্দ দাশকে কবি বলে বা তার কবিতা নিয়ে অনেকেরই অনেক সমস্যা হ্যাঁ ছিল বা সমালোচনা হ্যাঁ ছিল, আমরা জানি। কিন্তু পরবর্তীকালে এসে আধুনিক কবিতার মানে যাকে গুরু বলা হয় সে তো জীবনানন্দ দাশ হলো। যে হ্যাঁ বেঁচে থাকতে হয়তো তার প্রকাশ প্রচার কিছুই হয়নি, তার কারণ ওই যে সে তার একটু আনকরা মনে হচ্ছে। এখন কার কবিতা যে থেকে যাবে, কে মানুষের জন্য করছে, এটা তো সময় বলবে। আমরা আসলে ওইভাবে তো বিচার করতে পারি না, বা একজন প্রকাশক হ্যাঁ, কখনোই কবিকে বলতেই পারে না। বিচার তাহলে করতে পারে না, প্রকাশকের, হ্যাঁ পারে না গেল এক, তাহলে তো প্রকাশক না হয়ে সমালোচক হওয়া উচিত। কারণ সমালোচক এটা হওয়া কিন্তু উচিত। সমালোচকরা কাজ হ্যাঁ করে, কারণ তারা হচ্ছে কি সমালোচক বা মানে আমি যে দু একটা সমালোচনার বই বা দর্শনের বই পড়তে গিয়ে দেখেছি যে প্রত্যেকটা দর্শন সব সুন্দরভাবে ব্যাখ্যা হচ্ছে, এই হচ্ছে সমালোচনা ব্যাখ্যা শেষে একটা পয়েন্ট বা একটা নোট থাকে, নোটে লেখা থাকে যে এই মত বা এই তত্ত্বটা সবকিছু ঠিক থাকা সত্ত্বেও একটু ত্রুটিপূর্ণ, যে কারণে এর পূর্ণতা হ্যাঁ পায়নি। কারণ সমালোচনার ধর্মই এরকম, কোনো কিছুকে সম্পূর্ণ পরিপূর্ণ বলা যাবে না। মানে আমার মনে হয়েছে ওইসব বই পড়ে, টুকটাক অল্প স্বল্প পড়ে। কবি তো কবি আপনি 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 যে যেহেতু নিজে লিখেন, নিজে কবিতা পাঠক, তো এটা বেশ ভালো করে জেনে থাকবেন যে এখন বর্তমান সময় বেশ ভালো ভালো কবিতা লেখা হচ্ছে। কবিতার হ্যাঁ একটা জয় জয় কার কার বলা যায়, যে একটা জয় জয় চলছে। কাল চলতেছে আমাদের, যে আমাদের হ্যাঁ সময় হ্যাঁ খুব ভালো ভালো কবিতা লেখা হচ্ছে, খুব ভালো ভালো কবিরা আছেন এই সময়, যেটা আসে, হ্যাঁ এটা এটা যারা অস্বীকার অস্বীকার করার কিছুই নেই। যারা আমাদের যারা চারপাশে কি কবিতা আছে পড়েন। আমরা যাদের সাথে, হ্যাঁ 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 আমরা আমরা যাদের সাথে টুকটাক ফেসবুকের মাধ্যমে হোক সামনাসামনি হোক কথা বলছি, কাজ করছি, আড্ডা হচ্ছে, ভার্চুয়াল হোক কিন্তু হচ্ছে। এখন আর ফেসবুকটা একটা ব্যাপার হয়েছে কি, প্রত্যেকটা জিনিসেরই তো ইতিবাচক নেতিবাচক ব্যাপার থাকে। এখন মানুষ কিভাবে নেবে ফেসবুকটা, এক হিসাবে যারা এই যে কবি, আপনার সাথে আমার যে যুক্ততা, আপনার সাথে তো সরাসরি আমার কখনো হয়নি যুক্ততা, কিন্তু তারপরেও ফেসবুকের কল্যাণে আমি কিন্তু আপনার কবিতা পড়তে পারছি, আপনাকে জানতে হ্যাঁ পারছি, বুঝতে পারছি, এবং আপনি আমাকে পড়তে পারছেন বা আরেকজনকে আমি আপনি পড়তে পারছি। এই যে একটা যোগাযোগ, একটা বড় বিস্তৃত ক্ষেত্র, এখন এটা কিন্তু একদিক থেকে চমৎকার। এখন নেগেটিভ অর্থে তো অনেক কিছুই, প্রত্যেকটা জিনিসেরই তো ভালো এবং খারাপ দিক আছে। যখন অ্যাটম বোমা তৈরি হলো, আলফ্রেড নোবেল তৈরি করলেন, এটা তো খনিজ বা গুহা বা কয়লার খনিতে পথ সুড়ঙ্গ বাস্ট করে করার জন্য, কিন্তু পরবর্তীতে সেটা দেখা গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেটা মানুষ মারার ক্ষেত্রে মানুষ ব্যবহার করলো। তো বিষয়গুলো এরকমই হয়। এখন ব্যবহারের উপরে নির্ভর করে যে বা সেটা কতটুকু ইতিবাচক কতটুকু নেতিবাচক। যাই হোক, নেতিবাচক, আমরা হ্যাঁ। গল্পে গল্পে ৪৭ মিনিট পার করে ফেলেছি, আর গুরু গম্ভীর কথায় যাব না, কিছু প্রশ্ন উত্তরে যাব। কবির পছন্দ অপছন্দ নিয়ে, কবির কি বলে মানে আপনার হঠাৎ করে যাদের যেসব কবির কথা বেশি মনে পড়ে, এরকম ৫ জন কবির কথা বা দাগ কাটে যেসব কবির কবিতা, সেটা অগ্রজ হতে পারে, আম, গত যারা চলে গেছেন আমাদের, কিংবা সমসাময়িক হতে পারে আপনার। সুনীল গঙ্গোপাধ্যায়, আচ্ছা নির্মলেন্দু গুণ, গুন্দার আচ্ছা কবিতা বেশ ভালো লাগে। আচ্ছা আখতারুজ্জামান আজাদ, আজাদ ভাইয়ের কবিতা ভালো আচ্ছা লাগে। তারপর আচ্ছা। আমি কিন্তু সিরিয়াল বেসড সেভাবে না না সিরিয়াল না করতে পারবো না, যাদের মনে অনেকের পড়ে, কবিতা ভালো আরে লাগে। এটা এটা আরে একজন কবির তো শত শত হাজার হাজার কবিকেই হ্যাঁ পছন্দ, কিন্তু হ্যাঁ এটা হ্যাঁ, হচ্ছে যাদের কথা হুট করে মনে পড়ে। এদের কবিতা ইমতিয়াজ মাহমুদ, সমসাময়িকের মধ্যে যদি যাই তো সমসাময়িক আমাদের স্পেসিফিক ভাবে বলতে গেলে সেভাবে বলা যাবে না, কারণ সমসাময়িক অনেকের লেখা তো পড়ি, সবাই ভালো লেখেন, মানে সে বলতে হুম গেলে বিশাল এক লিস্ট আচ্ছা হয়ে যাই যাবে, হোক, রাত হ্যাঁ পার হয়ে হ্যাঁ যাবে। লিস্ট হয়েছে, যেমন রাত পার হয়ে, যেমন যাই হোক আমি আমি সেদিক। আপনার কবিতা পড়ি, আমি আপনার কবিতা পড়ি, আপনার কবিতা প্রতি আমার একটা প্রেম জাগে, ভালো লাগে। আচ্ছা, আপনি না যখন তবে আমার কবিতা মজার পড়েন। মজার ব্যাপার কি জানেন, শোনেন, আমার কিন্তু হ্যাঁ বাজারে কোনো বই নেই। আমাকে হ্যাঁ লোকজনে, আমি প্রথম প্রথম এইটা নিয়ে খুব ইতস্ত ফিল করতাম, কারণ আমার এই যে ফেসবুক আইডি এটা হচ্ছে হ্যাঁ 2017-তে না কততে খোলা। আমি হ্যাঁ 18-র পরে এই ফেসবুক আইডি আর কি ব্যবহার করা শুরু করেছি। এর আগে আমার একটা পারিবারিক ফেসবুক আইডি ছিল, তো ওখানে মানে ওই পরিবারের লোকজন ছাড়া কেউ ছিল না। ওখানে হ্যাঁ একটু লিখতাম টেখতাম, ফেসবুকে আমি লেখা টেখা শুরু করেছি বোধহয় 15 16 16-র পর থেকে। আর এখানে এসে একটু লেখালেখি, তো এখন লোকজনে কবি কবি ডাকে। তো প্রথমে দু একজনকে বলতাম ভাই আমি কবি না, একটু মনে ভাব আসে তাই লিখি। এখন তারা বলা বন্ধ করে না, পরে আমি অতষ্ট হয়ে আর বলি না, যে যা ডাকে ডাক।
না আর না, কবি কবি যাই যেহেতু হোক, লিখছেন, আমি বলি যেহেতু হ্যাঁ লিখছেন হ্যাঁ আপনি, হ্যাঁ আর লেখা যদি পান্ডুলিপিবদ্ধ থাকে, আপনি যদি পান্ডুলিপি করে ফেলেন এরকম থাকে, তাহলে আমি বলবো কবিতার বই করে ফেলেন, মানে কবিতাগুলো নিয়ে বসে থাকবেন না। এটা হচ্ছে সবচেয়ে হ্যাঁ হ্যাঁ মূল কথা। যে আমরা যখন এই সময় যে কবিতাগুলো লিখতেছি, এই কবিতাগুলো কিন্তু আমাদেরকে 2 বছর বা 5 বছরের পরে কিন্তু এই কবিতার পট পরিবর্তন হয়ে যাবে। এই কবিতার আহ সময়, আমরা তো এই সময় লিখতেছি, তো এই সময় আমার মতে এই সময় বইটা এখন করা উচিত আপনার, যদি পান্ডুলিপিবদ্ধ থাকে করতে। এটা হচ্ছে আমি না, বললাম এটা ঠিক করে আছে। ওই যে ফেলবেন। প্রকাশনা প্রকাশনা জগতের কিছু ব্যাপার থাকে তো। তো হয় কি, হ্যাঁ, আমার ব্যাপার হয়েছে কি, আমাকে কেউ বলে না, আমি এই জন্য ওইভাবে যাই না। এখন প্রকাশক যদি এসে বলতো ভাই তোমার কবিতা দাও, বই করি, তাহলে হয়তো বেরিয়ে যেত। এরকম একটা মজার ব্যাপারও প্রকাশক আছে। যাই হোক, এদিকে আর যাব না, আমরা একটু মন্তব্য আচ্ছা করে আসি। আচ্ছা, আমাদের মন্তব্য সময় হচ্ছে, মনে হয় শেষ হয়ে আসছে। হ্যাঁ, একটু হ্যাঁ সে মন্তব্য প্রায় করেন, শেষের দিকে, আর এই কিছু জন্য কথা বলবেন। তামিম হাসান লিখেছে, মনে আছে আমারও, ধন্যবাদ। তামিম হাসান আরো লিখেছে, কংগ্রাচুলেশন ভাইয়া, ভালোবাসার ইমোজি দিয়েছে, ধন্যবাদ। তামিম তামিম আমার খুব মোর্শেদ, কাছের একটা ছোট ভাই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ তামিম, এত রাত জেগে দেখার জন্য। হ্যাঁ কন্টিনিউ হ্যাঁ করেন হ্যাঁ, করেন। আচ্ছা। তারপরে মোর্শেদ আলম, মোর্শেম মোর্শেদ আলম লিখেছে, কাকের তো সুন্দর লাগছে, কাকরে তো সুন্দর মোর- লাগছে, ধন্যবাদ। উপস্থাপক মোর্শেদ আলম অন্ধকারে কেন? হৃদয়, মোর্শেদ হ্যাঁ আলম হ্যাঁ হ্যাঁ হৃদয়। ও আচ্ছা, হ্যাঁ উনি হ্যাঁ, আমার মোর্শেদ আলম প্রকাশক। সেটা। উনি আমার প্রকাশক। আচ্ছা আচ্ছা বা আচ্ছা বাবুই আচ্ছা প্রকাশনী প্রকাশনীর কর্ণধার মুর্শেদ আলম হৃদয়। আচ্ছা তো আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। প্রকাশক সাহেব প্রকাশকদের লাইব্রেরিতে নিয়ে অনেক বেশ কথা হচ্ছিল, ভাল লাগলো। হ্যাঁ হ্যাঁ প্রকাশক ভাই মোর্শেদ ভাই, আপনি হ্যাঁ এই যে কবিদের হৃদয়ের যে রক্তাক্ত ক্ষত যে জায়গাগুলো, এই হ্যাঁ ক্ষতগুলো দেখবেন, আশা করছি আপনারাই পারেন। আসলে সবাই মিলেই তো আমরা। তো যাই হোক, হ্যাঁ আর আমাকে লিখেছে অন্ধকারে কেন, দুঃখজনক হলেও লাইভ যখন শুরু করেছিলাম তখন বিদ্যুৎ ছিল। এখন হ্যাঁ বিদ্যুৎ মাঝে চলে গিয়েছে। এখনো বিদ্যুৎ সাহেব ফিরেছেন কি না, এখনো ফেরেননি, সম্ভবত ফিরবে ফিরবে অবস্থা। তো হ্যাঁ। যাই হোক, আমরাও অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি তো। এখন বিদ্যুৎ এলেই কি না এলেই কি, আমরা আরো একটু ছোট্ট কিছু প্রশ্নে চলে যাই। দেখছি সাকিব হাসান ভালোবাসার ইমোজি দিয়েছে, ধন্যবাদ। আপনারা যারা যুক্ত হয়েছেন, অনেক অনেক ভালোবাসা রইলো। ছোট্ট আরো কিছু প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনার পছন্দের 5টা খাবারের নাম জানতে চাই। পছন্দের খাবার, প্রথমত মায়ের হাতে রান্না, মায়ের হাতে রান্না। না, বিষয়টা সেটা এরকম না, যাই হোক। রান্না না, আমি বলি, আমি বিষয়টা একটু হ্যাঁ খুলে বলি। সেটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ চকলেট হতে পারে, চুইংগাম হতে পারে, কিংবা কোনো একটা মাংস রেসিপি হতে পারে, এক্স ওয়াই জেড, এরকম টাইপের 5টা যেগুলো ভালো লাগে আপনার খেতে, কিংবা একটা শরবত হতে পারে, 1 কাপ চাও হতে পারে। আচ্ছা, আমি চায়ের কথা কিছু বলেন, আমি খুব প্রচুর চা খাই। চা খাওয়ার আমার লিমিট নেই, যে কতক্ষণ পর পরই চা খাই, বাসায় থাকি কিংবা বাইরে গেলে। আচ্ছা, তাহলে চা, আহ, চা একটা ধরলাম, আর হ্যাঁ, ইলিশ মাছ, মা আম্মার হাতের রান্না করে ইলিশ মাছ সরিষা বেশ ইলিশ, হ্যাঁ বেশ হ্যাঁ ভালো হ্যাঁ, লাগে। হ্যাঁ, 2টা। আহ, আচ্ছা, আর মা- মাংসের আইটেম কখনোই বেশ ভালো লাগে না, কোনো আইটেম ভালো লাগে না। এছাড়া সবজি হতে এছাড়া পারে, এক্স ওয়াই জেড, আরো দুটো। এ- এছাড়া এরকম সবই ভালো লাগে। খাবার বলতে গিয়ে সব খাবারই ভালো লাগে, খাবারে আচ্ছা, খারাপ লাগে না, সব খাবারই খারাপ লাগে না, যাই হোক। হ্যাঁ তো ধন্যবাদ, আমরা পছন্দের খাবার শুনলাম। এখন যেটা, সেটা হচ্ছে মানে প্রত্যেক কবির কাছে একটা আবদার থাকে, কবির পছন্দের যে গানটা, যেটা আর কি সবসময় অ্যাজ এ বাথরুম সিঙ্গার হিসেবে গাওয়া হয়, সেরকম একটা গানের 2 লাইন শুনতে চাই। আমি তো সবসময় গান গাইতেই থাকি। আমার যারা কাছের মানুষ তারা জানেন যে আমি কতটা গান প্রিয় গান গাইতে থাকি। তো রবীন্দ্রনাথের একটা গান বেশ ভালো লাগে, আচ্ছা, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে, আমারও পরাণে যে গান বাজিছে। সময় স্বল্প, গান বেশি গাবো না, শেষ করব। আচ্ছা, ভাই আপনার হ্যাঁ হ্যাঁ, না না, বিদ্যুৎ চলে ভাল আসছে। লাগছে। আমি কিন্তু, আমি বিদ্যুৎ চলে আসছে, সমস্যা নেই, হ্যাঁ 2 4 5 মিনিট বেশি হলে, আপনার গানটা হ্যাঁ ভালো লাগছে, প্লিজ কন্টিনিউ করুন। শুনি, না, একটু গান শুনি, খুব গান ভালো লাগছে। কন্টিনিউ করবো, গান কন্টিনিউ করবো না, কিছু কথা বলবো আপনি শেষে।
শেষ হ্যাঁ, হ্যাঁ। করার আগে না কিছু শেষে কথা বলবো। সেটা অবশ্যই সময় দিব। তার আগে আরেকটু গান শুনে আসি। ভাল লাগছিল। কবির কাছে আবদার আরেকটু শুনি। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার, মুখর পাখি তোমার। লিরিক ভুলে গেছি। মনে তার মানে করে সখী বাঁধিয়া রাখিও আমার, হাতেরও রাখি তোমার, কনক কাঙ্কনে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার, নামটি লিখো তোমার মনের মন্দিরে। শেষ করি, গান আরেকদিন শোনাবো, ধন্যবাদ, অন্য ধন্যবাদ। কোনো হ্যাঁ, হ্যাঁ। আসরে না শোনাবো। আজকে হ্যাঁ, আজকে আর যাচ্ছি না। আমরাও হ্যাঁ, শেষের দিকে। শেষ ছোট্ট একটা প্রশ্ন। সেটা হচ্ছে এটাকে পরাবাস্তব প্রশ্নও বলা যেতে পারে। একজন কবির কাছে পরাবাস্তব ব্যাপারটা একটা মারাত্মক ব্যাপার। সেটা যদি আপনাকে দুটো অপশন দেওয়া হয় যে কবিতা নাকি মেহেদী হাসান, কাকে আপনি গ্রহণ করবেন? কবিতা, নির্দ্বিধায় বাহ! কবিতা। তো যাই হোক আমরা পেয়ে গেলাম উত্তর। আমরা এবার একটু মন্তব্য দেখে আসি। আ আরো দেখছি আমাদের সাথে মোরশেদ ভাই লিখেছেন, "সব ক্ষত দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।" ধন্যবাদ। প্রকাশকরা এরকম কথা বললে ধন্যবাদ, কবিরা আসলেই এটা বললে অনুপ্রাণিত সাহস হয়। পাই এটা আমরা। খুবই ভালো। হ্যাঁ, হ্যাঁ, সাহস পায়। আর যেটা ব্যাপার হচ্ছে গতদিনেও আমরা যদি দেখি, আমরা যদি পড়ি সাহিত্যের আকাশের বা প্রকাশক, কবি কিংবা অন্য ঔপন্যাসিকদের সাথে অনেকের আগে তো সংখ্যা পত্রিকায় লেখার ব্যাপার ছিল। অনেক পত্রিকার প্রকাশকরা টাকা দিত। এরকম অনেক চিঠি হতো। চিঠি লিখতো যে, "আমার এখন টাকা প্রয়োজন।" এরকম অনেক কবির ইতিহাসই আছে। চিঠি আছে কিন্তু। হ্যাঁ, প্রকাশকের হ্যাঁ, কাছে লিখেছে, "আমার খুবই টাকা দরকার। আমাকে টাকা পাঠান। আমি কবিতা পাঠিয়ে দিচ্ছি।" এরকম ব্যাপার ছিল। তো ওই সময়ের যে জীবনানন্দের প্রকাশক হ্যাঁ, বেশ জীবনানন্দ এরকম কিছু দাশেরও আছে। চিঠি আছে, হ্যাঁ, হ্যাঁ। নজরুলের কিছু চিঠি আছে এরকম। হ্যাঁ, এই হ্যাঁ, যে ব্যাপারটা, এই এই যে একটা বন্ডিং মানে এই যে একটা বন্ধন প্রকাশক এবং কবি সাহিত্যিকদের মাঝে এরকম বন্ধন যেন আবারও ফিরে আসে এই কামনা থাকবে। আরো বেশি মানবিক সেই হয়ে উঠি কামনা আমরা। করি। তো মোরশেদ ভাই আরো লিখেছেন, "সাদা কাকের বইমেলার ৩ টি স্মরণীয় সময় জানতে চাই।" এই প্রশ্ন চলে এসেছে। এটা অবশ্যই আপনি জানাবেন। নূর বিন মুসা লিখেছে, "ভালোবাসা অবিরাম।" ভালোবাসার ইমোজি দিয়েছেন। নূর বিন মুসা আরো লিখেছেন, "মেহেদী ভাই আমার মতো গান পাগল।" ধন্যবাদ। তামিম হাসান লিখেছে, "কবির বিরুদ্ধে অভিযোগ আছে আমার। আমাকে ঘুরতে দেয় নাই।" এই অভিযোগও চলে এসেছে। যাই হোক আমরা শেষের দিকে চলে এসে এত প্রশ্ন পেলাম। ভালো লাগলো। তবে আমরা শুধু মোরশেদ ভাইয়ের উত্তরে একটু যেতে চাই। ছোট করে ৩ টি স্মরণীয় ঘটনা বলুন। বইমেলার সময় স্মরণীয় ঘটনা বলতে তো অনেকগুলো ঘটনা চলে আসে, যে যেহেতু আমার প্রথম বইটা করার পর আমার অত এক্সপেকটেশন ছিল না যে এত মানুষ আসবে আমার কাছে। মানে আমি চাইছিলাম যে মানুষ আহ, বই কিনতে না আসুক, দেখা করতে কিছু মানুষ আসুক। তো কিছু মানুষ চাইছিলাম, কিন্তু এতগুলো মানুষ, মানে এতটুকু চাইতে গিয়ে এতটা পাবো, এটা ভাবনাতীত ছিল। তো বইমেলা অনেক স্মৃতি জমে গেছে, 2020 বইমেলা আমার তো অনেক স্মৃতি দিচ্ছে। আর বলতে গেলে সেটা যদি বলতে হয় তাহলে আরো 1 ঘন্টা 2 ঘন্টা আমাদেরকে আরো না, কন্টিনিউ না, করতে না হবে। আমরা সেটা যেহেতু অত সম্ভব দূরে না, যাচ্ছি না। সেটা হ্যাঁ, হ্যাঁ, যেহেতু হ্যাঁ। সম্ভব না, বইমেলা প্রথম যেদিন আমি বইমেলাতে ঢুকলাম, বইমেলার পঞ্চম দিন, না, বইমেলার ষষ্ঠ দিন, তো প্রায় সপ্তাহ বইমেলা পাড়ায় গেছে, তখন ঢুকলাম। ঢাকা গিয়ে আহ প- আগের দিন রাত্রে ঢাকা গিয়ে পৌঁছলাম, তো পরের দিন বইমেলাতে বিকেল বেলা গেলাম। গিয়ে বইমেলার স্টল খুঁজতেছি, বাবুই প্রকাশনের স্টল খুঁজতেছি। প্রকাশককে ফোন দিলাম, মুর্শেদ ভাইকে, যে স্টল কোথায়। তো বইমেলার গেটে ঢোকার পরে তো আমি প্রথম ওই বই 2020 বইমেলাতে প্রথম বইমেলাতে গিয়ে ঢুকছি। এর আগে কখনো বইমেলাতেও যাওয়া হয় না। আমার প্রথম বই আসছে, আমি বইমেলাতেও প্রথম গেছি। তো মোর্শেদ ভাইকে আমি ফোন দিলাম যে মোর্শেদ ভাই, স্টল কোন দিকে আমাদের। উনি বললেন, স্টল নাম্বার বললেন। স্টলের দিকে হাঁটতে 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 একটা পর্যায়ে দেখলাম যে মানুষ একটা স্টল সামনে লাইন দিয়ে বই কিনতেছে। তো আমার ভিতরে কেমন একটা শিহরণ লাগলো, কি রে, কি ব্যাপার, মানে মানুষ লাইন দিয়ে বই কিনতেছে, মানে অবাক লাগবে একটু। তো ওইটা পাড়ায় গেলাম, ওখানে কাহিনী আছে আমাদের একজন, মানে আহ, বেশ সমালোচিত একজন লেখকের বই ওইখানে আর কি বিক্রি হইতেছিল, লেখক ছিলেন। আমার যতদূর মনে হয় লেখক নিজেই ক্রাউড সৃষ্টি করছে, মানে দুপুরবেলা কোনো লোক ছিল না, তার স্টলে একটা লাইন।
মানে সেটাও মনে হয় একটু সাজানো। ওটা ভাবতে ভাবতে খুঁজতে খুঁজতে গেলাম। তো প্রথম গিয়ে বাবুল প্রকাশনী স্টল যখন খুঁজে পেলাম, তখন মানে ভিতরকার যে একটা উৎফুল্লতা, ভিতরকার যে একটা প্রশান্তি, আহ, মানে হুট করে মানে অবাক হওয়ার যে বিষয়টা, সেই বিষয়টা কাজ করলো, যে প্রকাশকের সাথে প্রথম গিয়ে হাত মিলে এলাম মোর্শেদ ভাইয়ের সাথে। তো ওইটা একটা স্মরণীয় স্মৃতি ছিল, যে বইমেলাতে প্রথম গিয়ে প্রকাশকের সাথে দেখা, দু চারজন, এবং প্রথম দিন গিয়ে আমার বইটা প্রথম দিনই বিক্রি হয়েছে, এবং আমি যাওয়ার পরেই বিক্রি হয়েছে। এবং যার কাছে বিক্রি হয়েছে এই আর, আর যিনি বই কিনতেন তাকে আমি চিনতাম না, কখনো চিনি না, তিনি বইটা নিতেন। এটা একটা স্মরণীয় ঘটনা ছিল। আর বইমেলার মাঝখানে তো এরকম অনেক অনেক ঘটনাই ঘটছে, কিছু কিছু মন ঘটেছে, খারাপের যাই দিনও হোক আসছে। আমরা সেদিকে আর সেটা সেদিকে বলতে গেলে আর আমরা যাচ্ছি না, কাল গভীর। ক্ষেপণ হয়ে যাবে। এখন হ্যাঁ, শেষে যে কথা, শেষে হ্যাঁ। আপনি যদি কিছু বলতে চান ছোট করে ২-৩ লাইনে বলে আপনি শ্রোতা দর্শকদের কাছ থেকে আজকের এই আয়োজনে বিদায় নেবেন। আচ্ছা, হ্যাঁ, তারপরে বই নিয়ে আমি কথা আরকি বলতে বিদায় চাই। নেব আমাদের সামাজিক। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বই নিয়ে কথা বলতে চাই। প্রথম বইয়ের পর দ্বিতীয় বই বই নিয়ে মোটামুটি গুছিয়ে নিয়েছি সবকিছু, পান্ডুলিপি প্রায় গুছিয়ে ফেলেছি। তো সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বইমেলাতেও আহ, বই করার ইচ্ছে প্রকাশ করতেছি। বাকিটা হচ্ছে আমার বিশ্বাস এবং আমার আহ, পরম করুণাময়ের ইচ্ছা, তার ইচ্ছের আহ, উপর সবই নির্ভর করে। তো এছাড়া এখন বর্তমানে দুটো বই নিয়ে কাজ করতেছি, আমার বইটা সহ আরো একটা বই নিয়ে কাজ করতেছি। আমাদের এখানের একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ডাক্তার আছেন, ডাক্তার ফেরদৌস ইসলাম। উনি বেশ ভালো কবিতা লেখেন। ওনার বইটা এবং আমার বইটা, এই দুটো বইয়ের পাণ্ডুলিপি নিয়ে এখন কাজ আগাচ্ছি। বাকিটা হচ্ছে কতটা হয়, কতটা করতে পারি, সেটা সময়ের বিষয়। এই হচ্ছে বই সংক্রান্ত জানানোর অবশ্যই। বিষয়। আর একটা কবিতা করতে চাই। আ ম হুম, আহ হুম। অবশ্যই, অবশ্যই। কবিতা পড়ার আগে বলতে চাই মোরশেদ ভাই লিখেছেন বাবুই প্রকাশনীর বেস্ট সেলারের একটি ছিল সাদা কাকের বই ৫ আঙ্গুলের পান্ডুলিপি। বাহ! এটা তো খুবই চমৎকার একটা হ্যাঁ, নিউজ। হ্যাঁ, ধন্যবাদ ওইটা আর কি, আ ওইটা ছিল আর কি মোরশেদ বেস্ট ভাই। সেলার। এটা বলি হ্যাঁ, না হ্যাঁ। কখনো, আমি যাই আমি হোক। কখনো কোথাও বলি না, কারণ আচ্ছা এইসব বিষয় এই বলতে বলতে এটা মানে কবিরা কেমন বলবে যেন কেন? লাগে। এটা তো আমার কাছে শুনুন, এটা কবিদের তো বলার কিছু না। কবিরা তো উদাস লোক। তারা শুধু লিখে যাবে। যাই হোক আমরা কবির কবিতায় চলে যাই। তারপরে আমরা আমাদের আজকের আয়োজন শেষ করব। ছোট একটা কবিতা শুনব। শুরু করুন। হ্যাঁ, এই কবিতাটা আমার নিজের কবিতা না। আহ, আহ, ডাক্তার ফেরদৌস ইসলামের কথা বললাম একটু আগে, তার বইটা নিয়ে কাজ করতেছি, দুটো বই নিয়ে কাজ করতেছি, আমার বইটা এবং ফেরদৌস ভাইয়ের বইটা। তো কবি ডাক্তার ফেরদৌস ইসলামের একটা কবিতা শোনাবো। এই কবিতা আমার বেশ প্রিয় কবিতা, এটা দিয়ে শেষ করব। আর কবিতার আগে বলতে চাই, কবিতার নাম ভালোবাসা ঠিক এভাবেই আসে। আর আমি যেহেতু ভালোবাসাবাদী এবং ভালোবাসার মধ্যে আছি, ভালোবাসা নিয়েই আছি, ভালোবাসা নিয়েই থাকবো, এবং ভালোবাসায় ডুবে আছি। তো সেহেতু আহ বলবো ভালোবাসার জয় হোক, পৃথিবী ভালোবাসার হোক, মানুষ মানুষকে ভালোবাসুক, সমাজে রাষ্ট্রে ভালোবাসা প্রতিষ্ঠা কর, এটাই দাবি, এটাই শেষ কথা। তো কবিতায় যাচ্ছি। কবিতার নাম ভালোবাসা ঠিক এভাবেই আসে। ভালোবাসা ঠিক এভাবেই আসে, নিষ্পলক চোখে হরিণীর খোঁজা, একটি কিংবা দুটি শব্দের উচ্চারণে, মন খারাপের চূড়ান্ত সময়ে, অথবা কোনো নির্লিপ্ত চলে যাওয়ার মাঝে। ভালোবাসা ঠিক এভাবেই আসে, দীঘল কেশে মুগ্ধতার রেশে, দু এক পাতা হাতের লেখায়, অসম্ভব চাওয়ায়, অলিক কল্পনায়, অথবা কোনো মৌন আলাপনে। ভালোবাসা ঠিক এভাবেই আসে, ভালোবাসা ঠিক এভাবেই আসে। কবিতার ছলে মিথ্যে প্রলাপে, নিকষ আধারে একটি তারার খোঁজে, রংহীন কোনো ছবির অবয়বে, অথবা কোনো সুনিশ্চিত ব্যর্থতায়। ভালোবাসা ঠিক এভাবেই আসে, নিজেকে হারিয়ে নিয়তির সাথে, নিষ্ফল আশায় স্বপ্ন বুনে, নিদারুণ হতাশায় রক্ত জবার কান্নায়, প্রেয়সীর সুখের গল্প সাজাতে। ভালোবাসা ঠিক এভাবেই আসে, অথবা কোনো নির্মোহ প্রেমে,
ভালোবাসা ঠিক এভাবেই আসে। ভালোবাসা ঠিক এভাবেই আসে, নিয়ন আলোর নিস্তব্ধ প্রহরে, শাল জারুলের সবুজা পাত্রে, সুকঠিন বাস্তবতার ঠিক সম্মুখে দাঁড়িয়ে, নির্জন বিষাদেও আশার সঞ্চারণে, অথবা কোনো নিষ্প্রাণ সম্পর্কে। ভালোবাসা ঠিক এভাবেই আসে, ভালোবাসা ঠিক এভাবেই আসে। বাহ বাহ, আমরা ভালোবাসাময় চমৎকার কবিতা শুনলাম। যাই হোক, তাহলে আজকের আয়োজনে শ্রোতা দর্শক যারা ছিলেন তাদের সাথে বিদায় শুভেচ্ছা বিনিময় করুন। আচ্ছা, আজকে এই রাত দুপুরে তানজিদ সৌরভ ভাইয়ের সাথে এই আয়োজনে যারা দর্শক হিসেবে আমাদের সাথে ছিলেন, আমার সাথে এবং কবি তানজিব ভাইয়ের সাথে যারা এই গভীর রাতেও মূল্যবান সময় ব্যয় করেছিলেন, তাদেরকে অনেক অনেক আহ, ধন্যবাদ জ্ঞাপন করছি। আর শেষ কথাইটাই বলবো যে কবিতার সাথে থাকুন, কবিতা পড়ুন। কবিতা কখনো অশান্তি আনে না, কবিতা কখনো বিষাদ আনে। আর কবিতার মধ্যে বিষাদ আছে, কবিতা প্রশান্তিময়, কবিতা শান্তি আনে। কবিতা সুন্দরের আরাধ্য। কবিতা কবিতা হচ্ছে সেই কৃষক বা বাড়ির কৃষক বধূর সেই যে নতুন কবিতা ধান। হচ্ছে, আমি বলি, হ্যাঁ, কবিতা হচ্ছে স্বর্গের দ্বিতীয় নতুন নাম। নতুন কবিতায় ডুবুন, নবান্নের যে স্বর্গের ভেতরে আনন্দ। নেমে যান। হ্যাঁ, হুম, কবিতা নবান্নের আনন্দ, কবিতায় ডুবুন, স্বর্গে নেমে যান, কবিতার স্বর্গের, সাথে থাকুন। হ্যাঁ, কবিতার ধন্যবাদ জয় হোক। সবাইকে। তো কবিতার জয় হোক। ধন্যবাদ আজকে আমাদের সাথে দুপুর রাতে তাসুর সাথে আজকে ছিল খুবই মেহেদী হাসান। খুবই ভালো চমৎকার একটা আয়োজন ছিল। আর যে বিষয়টা আপনারা শ্রোতা দর্শক মন্ডলীদের অবশ্যই অবশ্যই প্রাণ ঢালা ভালোবাসা এবং শুভেচ্ছা রইল, যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন কিংবা মাঝে মাঝে ঢু মেরে গিয়েছেন কিংবা পরবর্তীতে দেখবেন কিংবা একদমই দেখবেন না, সবাইকেই ভালোবাসা। আর এই মহামারীর সময় একটা ছোট্ট বার্তা থাকবে, যে যেখানেই যে অবস্থায় থাকুন স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবেন, সচেতনতা এবং সাবধানতার সাথে থাকবেন। এই বলে আজকের আয়োজন চিন্তার নাভি পর্ব 10 এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।